জুলাই জাদুঘর জিনিসটা যে যাই বলুন না কেন আমার খুব ভালো লেগেছে। ফারুকী এই একটা কাজ খুব সুন্দরভাবে ভালোভাবে করেছে। আপনারা যারা ফারুকীর শত্রু আছেন আপনারা বলবেন যে এখান থেকে ব্যাপক টাকা পয়সা সরিয়েছে, এটা করেছে, বাট আমি এটার মধ্যে কোনো সত্য মিথ্যা জানি না, এবং এটা সত্য হলো আমি কোনো দোষ দেখি না। ক্রিয়েটিভ কাজে একটু টাকা পয়সা খরচ হবে, জিনিসটা ভালো হলেই হইলো। তো জুলাই জাদুঘর এর উদ্বোধনের আগে আমি যখন ইউনুস সাহেব হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম তখন এটা দিয়ে একটা ভিডিও ক্লিপ দেখলাম। তো এখন ভাবলাম যে যেহেতু এটা উদ্বোধন হয়েছে কি অবস্থা দেখি, এটার জন্য একটা ভিডিও স্ক্রল করছিলাম। তো সেই ভিডিও স্ক্রল করে কি দেখলাম সেটা খুব ইন্টারেস্টিং। আমাদের থেকে তারা 50 টাকা সমমূল্যের একটা টিকিট নিয়েছে, কিন্তু আমাকে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে 3 থেকে 12 বছর বয়সে বাচ্চাদের একটা টিকিট যার সমমূল্য 20 টাকা, কিন্তু আমার থেকে তারা নিয়েছে 50 টাকা। জুলাই পরবর্তীতে জুলাইয়ের একটা স্মৃতিময় জায়গায় জনগণের সাথে কর্তৃপক্ষের স্রেফ প্রতারণা। আসলে আমি একজন পূর্ণবয়স্ক অ্যাডাল্ট পারসন। এখন আমরা আসছি আজকে জুলাই স্মৃতি জাদুঘরে। তো এখানে এসে আমাদের থেকে তারা 50 টাকা সমমূল্যের একটা টিকিট নিয়েছে, কিন্তু আমাকে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে 3 থেকে 12 বছর বয়সে বাচ্চাদের একটা টিকিট যার সমমূল্য 20 টাকা, কিন্তু আমার থেকে তারা নিয়েছে 50 টাকা। ভিডিওতে দেখলাম এই প্রথম দিন জাদুঘর খোলার পরে যখন প্রথম লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে ওই দিন থেকে চুরি শুরু হয়ে গিয়েছে। 50 টাকার টিকিট এই শিশুদের যে টিকিটটা আছে সেটা দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়ে 30 টাকার টিকিট দিয়ে 50 টাকা নেওয়া হচ্ছে, বাকি 20 টাকা গাপ। আপনারা যারা অঙ্কে ভালো বা যারা ধরেন ছোটবেলা ঐকিক নিয়মে অঙ্ক করেছেন তারা একটু হিসাব করে দেখেন যে 50 টাকার মধ্যে যদি 20 টাকা গাপ হয় তাহলে 100 টাকায় কত পার্সেন্ট চুরি হচ্ছে। সুতরাং আপনারা যারা আগে থেকে 10% বলেন তারা এখন হিসাবটা শুধরায় নেন। ভাই কি বলবো আর কি, এটা বাটপারি চুরির তো একটা সীমা থাকা উচিত, তাই না? জুলাই জাদুঘর একটা ভালো জিনিস, পবিত্র জিনিস, সুন্দর জিনিস বানানো হয়েছে জুলাইয়ের আন্দোলনের জন্য। সেটাতে বানানোর সময় একটা চুরি করেছে সেটা ঠিক আছে, সেটা ক্রিয়েটিভ কাজের চুরি, তো আমি আগে অ্যাপ্রুভ করে দিলাম। লোকজন ঢুকছে ওইটা থেকে চুরি করবে সেটাও ঠিক আছে, কিন্তু একেবারে প্রথম দিন থেকে চুরি করে ফেলাটা একটু বেশি হয়ে গেল না? তো এই চোরদের কাছে পড়েছে দেশ আর কি। এর মধ্যে আমি দেখলাম যে সাদেক হোসেন কোকার সন্তান আমাদের ইশরাক সাহেব দাবি করেছেন যে জুলাইয়ের যারা মারা গিয়েছিলেন তাদের কবর বাধাই করার জন্য 2 লাখ টাকা করে দেওয়া হয়েছিল, ওই টাকাটাও গায়েব হয়ে গিয়েছে। আমি বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করি যারা জুলাইতে মারা গিয়েছেন তাদের কারো কবর একটু খুঁড়ে ফেলাটা তো হয় না, একটু স্ক্যান করে যদি কোনোভাবে দেখতে পারে। যে আমার ধারণা এদের অনেকের কঙ্কাল পর্যন্ত নিয়ে মেডিকেলে বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে গিয়ে এই বাটপারদের কবলে এই মুহূর্তে বাংলাদেশ আছে আর কি, দীর্ঘদিন ধরে আছে। তো এই যখন অবস্থা তখন আমি ভাবলাম যে জুলাই জাদুঘরটা যেরকম একটা সুন্দর হয়েছে একইভাবে আমাদের এখন একটা জুলাই চিড়িয়াখানা করা উচিত। জুলাই চিড়িয়াখানা করে এই যে চিড়িয়াগুলা মুক্ত হয়েছে 24-এর 5 আগস্টের পরে, বিভিন্ন কিসিমের চিড়িয়া, এই চিড়িয়াগুলোকে এখন আসলে একটা খাঁচা বন্ধ করা হোক না হোক একটা চিড়িয়াখানা রাখা উচিত। এদেরকে আমরা টিকিট কেটে গিয়ে দেখবো। এদেরকে যদি আমরা টিকিট কেটে গিয়ে না দেখি তাহলে জিনিসটার মজা থাকে না। এর চেয়ে বড় কথা হচ্ছে দেশকে এখন একটা সিস্টেম এবং শান্তিতে যদি নিয়ে যেতে হয়, একটু থিতু করতে হয়, তাহলে এই যে জুলাই আপনারা তো বলবেন জুলাই জঙ্গি, ওইভাবে বলা ঠিক না, কিন্তু এই যে তথাকথিত জুলাইয়ের লোকজন যেগুলা কবর বাঁধায় টাকাটা পর্যন্ত খেয়ে ফেলতেছে, জাদুঘর এটা বানাইছে তাদের জন্য, তাদের আন্দোলন বিপ্লব, তাদের ইতিহাস বর্ণনা করার জন্য, ওইটা প্রথম দিন থেকে টাকা খাওয়া শুরু করেছে। দুঃখ লাগে বেচারা রাষ্ট্রপতির জন্য। বেচারা রাষ্ট্রপতি প্রথম যখন রাষ্ট্রপতি হয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, একটা ইংরেজি বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। কারণ হচ্ছে জুলাই উপলক্ষে তারা একটা অনুষ্ঠান করেছেন এবং এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। বেচারা রাষ্ট্রদূতরা পালিয়ে গিয়ে যান বাঁচাইছেন। এমন প্রোগ্রাম। আপনারা জানেন যে কূটনৈতিক নিয়ম এবং শিষ্টাচার হচ্ছে যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান থাকেন, তিনি যতক্ষণ বক্তৃতা দিবেন না একজন রাষ্ট্রদূত ওই দেশের ওইখানে উঠে যেতে পারেন না। এটা একটা বেয়াদবি। কিন্তু আমাদের বেচারা রাষ্ট্রপতি ইংরেজিতে একটা বক্তৃতা লিখে নিয়ে গেছিলেন, উনি নিজে বলেছেন। কিন্তু এখানে যারা বিদেশি বসা ছিল আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেবো, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। সেই বক্তৃতা দেওয়ার আগে এই রাষ্ট্রদূতেরা যান নিয়ে পালিয়ে গিয়েছেন, এইটা আবার ভিডিও আছে।
দেশের এই হচ্ছে গিয়ে অবস্থা, দেশের এই যে তামাশা শুরু হয়েছে, যে দেশে আপনি একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তৃতা শোনার আগে রাষ্ট্রদূতটা পালিয়ে যেতে হচ্ছে, যান নিয়ে পালিয়ে যেতে হচ্ছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। এবং এখানে শেষটা, আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানের রাষ্ট্রদূতের বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ড হয়েছে এবং তিনি আইসিইউতে ছিলেন, তার স্ত্রী আইসিইউতে ছিলেন, আমরা শুনলাম। কিন্তু এই খবরটা কিন্তু ধামাচাপা ছিল, 13-14 ঘন্টা পর থেকে মিডিয়া এটা গুজগুজ ফিসফিস হওয়া শুরু হয়েছে। আমরা জানি না এটা কি সাধারণ দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু, কেন এই খবর ধামাচাপা দেওয়া হচ্ছে। কিছু রাষ্ট্রদূত দৌড়ে পাল্লাই বাঁচতে পারলো, বেচারা কেন বের হতে পারলেন না। এবং পাকিস্তানের ব্যাপারে আমরা জানি তারা একটু জঙ্গি ভালোবাসেন, সুতরাং তাদের কোনো ভাই বন্ধু এখানে আছেন কিনা না, বা অনেকে বলে থাকেন যে একসময় অনেকে পালিয়ে নাকি ওই হাইকমিশনে আশ্রয় নিয়ে থাকতেন, তাদেরকে ওই কোনো দুর্ঘটনা ঘটালেন কিনা না, এটা কিন্তু তদন্তের বিষয়। বাংলাদেশের এসে যদি বেচারা রাষ্ট্রদূতরা বেঘরে কোনো আক্রমণের শিকার হন, প্রাণহানির শিকার হন বা কোনো ক্ষতির মধ্যে পড়েন, এটা দেখার দায়িত্ব কিন্তু বাংলাদেশি নাগরিক হিসাবে শুধু সরকারের না, আমাদের সকলেরই। এবং আমরা চাই যে এই সময় যে রাষ্ট্রদূতরা আছেন তারা দৌড়ে হোক, পালিয়ে হোক, যেভাবেই হোক প্রাণ রক্ষা করে যাতে চলতে পারেন। কারণ হচ্ছে কূটনীতি একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এই কূটনীতি যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটার জন্য আপনারা দেখবেন যে এই চিড়িয়াখানায় আমি আরো কিছু লোকজন রাখতে চাই, যেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার ভাষণ দিল্লিতে মানে উনি প্রেস মিট করার পরে খুব রেগে মেগে ডান্ডা করে দেব ঠান্ডা মোডে একটা কিছু লিখেছে আর কি। মানে এটা ইংরেজিতে যখন লিখেছে ভালোই লিখেছে, মানে ইংরেজিতে লেখলে নিশ্চয়ই এটা ভালো কিছু লিখেছে। তো তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে, খুব ভালো, খুবই শক্ত প্রতিবাদ লিপি দিয়েছে, আমি তাদের সাথে একমত আছি। ভারতের দাঁত ভাঙা জবাব আমরা এইভাবে দিতে চাই। মুশকিলটা হলো সেটা তারা 9 বার এডিট করেছে। মানে সরকারের এই লেভেলের, মানে আমরা আগে যেটা বুঝতাম, মানে আমরা যখন ছাত্র ছিলাম, আমার মনে আছে যে আমার বাবা বলতেন যে যারা খুব ভালো ছাত্র তারা ফরেন সার্ভিসে যায়, যারা খুব ইংরেজি জানে তারা ফরেন সার্ভিসে যায়, তোমরা একটু ভালো করে ইংরেজি শিখো, ফরেন সার্ভিসে যেতে পারবে। তো আমার ধারণা ছিল অন্যখানে যাই অবস্থা, ফরেন সার্ভিসে যারা আছেন, পররাষ্ট্র যারা দেখছেন, তারা ইংরেজি জানেন। এবং এখন যারা পররাষ্ট্র সামলান, একজন হচ্ছেন রজার রহমান খলিল হিসাবে, খলিল সাহেবকে আপনারা চিনেন, উনি দীর্ঘদিন আমেরিকা থেকে গিয়েছেন এবং তার সাথে আছেন আমাদের দেশি ভাই একজন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে প্রতিমন্ত্রী মর্যাদা আছেন, তিনি গেছেন আবার আমাদের লন্ডন থেকে, সিলেটি ভাই। তো এই দুজনই তাহলে তো ইংরেজি জানার কথা, এবং তাদের নিচে তো আছেন খুব ভালো ভালো ফরেন সার্ভিস ক্যাডাররা, কিন্তু 9 বার ফেসবুকের একটা পোস্টই এডিট করতে হয়েছে তাদেরকে। আমি সরকারকে অনুরোধ করবো, আপনারা চ্যাট জিপিটি বলে একটা জিনিস আছে, এইটা দিয়ে ইংরেজি লেখা চেষ্টা করেন, এইটা দিয়ে করেন। আপনারা যদি হান্নান মাসুদ মার্কা ইংরেজি লিখেন এবং 9 বার এডিট করেন, এটা দেখতে ভালো দেখে না। ক্লড বলে একটা নতুন এআই এসেছে, এরা নাকি খুব ভালো ইংরেজি পারে, মানে যারা ইংরেজি আমি বেশি একটু লিখতে চান তারা নাকি ক্লডের মধ্যে দিয়ে স্ক্রিপ্ট লেখেন। আপনারা ক্লডও ট্রাই করতে পারেন, এগুলো সাধারণত ফ্রি হওয়ার কথা বা খুব অল্প টাকা দিয়ে আপনারা পারবেন। কিন্তু এই নিজেদের অযোগ্যতা অদক্ষতাটাকে দয়া করে বাইরের দেশেরগুলোর সামনে একটু দেখিয়েন না। এবং ভারতের বিরুদ্ধে আপনারা যে এইরকম একটা জোশালো বিবৃতি দিলেন, আন্দোলন মানে শক্তিশালী অবস্থান নিলেন, আমরা একটু জোশ পাইলাম। কিন্তু পরের দিনই আমরা শুনলাম আপনারা আবার ভারতের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন, পাইপলাইন দিয়ে আপনাদেরকে গ্যাস, তেল, পানি, বিদ্যুৎ বন্ধ, না ওইটা তো আনুসারের, ওই কি পেঁয়াজও না, কিছু একটা ডিজেল আনার জন্য পরের দিন। মানে একটু লজ্জা শরম তো থাকা উচিত। মাঝখানে একটু শুক্রবার শনিবার গ্যাপ দেন, দিয়া রোববার সোমবারে গিয়ে চান, আগের দিন এত বড় কথা বলার পরে পরের দিন আপনারা গিয়া হাজিরা দিয়ে এই যে এইভাবে ডিজেল চাচ্ছেন, বাংলাদেশি হিসাবে আমার তো নিজেরই একটু লজ্জা লাগছে আর কি। এখন এই যখন অবস্থা, প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় এই টোটাল কিসিমটাকে নিয়ে আমাদের আসলে একটা জাদুঘর তো না, চিড়িয়াখানা, কারণ এগুলো তো লাইভ জিনিসপত্র, না হলে আপনি বুঝবেন না। যেমন ধরুন সেদিনের ঘটনা আমি বলি, আমি হঠাৎ করে শুনলাম যে একজন আমার বন্ধু বললো, আমরা এক জায়গায় আড্ডা মারছিলাম, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রদলকে শিবিরে পিটাচ্ছে। তাহলে বেগম রোকেয়ার নামে এখনো বিশ্ববিদ্যালয় আছে? ইউনুস না বেগম রোকেয়া নাম শুনলেই বা মহিলাদের নাম শুনলেই খুব বিরক্ত হইতো, শিওর এটা বেগম রোকেয়া নামে আছে? বলে হ্যাঁ আছে রংপুরে। এবং শিবির খুব ভালোভাবে ছাত্রদলকে পেটাচ্ছে, তাদের নেতা টেতা আসছে এবং এটা নিয়ে তারা খুব উল্লাস করছে। আচ্ছা ঠিক আছে, ভাইয়ে ভাইয়ে মারামারি হইতেই পারে। পরের দিন করতেছে যে এই শুনছো, জগন্নাথে ছাত্রদল আবার শিবিরে পিটাচ্ছে। একটু পরে শুনি আলিয়া মাদ্রাসায় কে যেন কারো পিটাচ্ছে। মানে ব্যাপক তারপর শুনি তিতুমির কলেজ থেকে একটা দৌড় দিছে। এমন কে কারে দৌড়াচ্ছে? বলে না, শিবির নিজে টি শার্ট পরে দৌড়াচ্ছে। এই হচ্ছে অবস্থা ক্যাম্পাসগুলোতে, কে কারে পিটাচ্ছে কেউ কিছু জানে না। এর মধ্যে একজন আবার আমারে বললো,
ভাই শিবিরের কারবার দেখছেন, অপ্রাপ্তবয়স্ক ছোট ছোট বাচ্চাদের হাতে ডান্ডা ধরায় দিস। তা বললাম কি করবা, ইদানিং তো তাদের এইসব কারবারই আমরা শুনতেছি, হোটেলেও শুনলাম, হলেও শুনলাম, এই ডান্ডা ধরায় দিল বাচ্চাদের ছোট ছোট, এই যে শিশু নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদেরকে। বলো আরে না না, ওই ডান্ডা ওই যেটা ভাবছে ওইটা না, মানে শিশুদের হাতে সত্যিকারের লাঠি ধরিয়ে দিয়েছে এবং তারা মারামারি করছে। তো এই হচ্ছে এই মারামারি। আর একটা মারামারি দেখলাম, একটা জুলাই যোদ্ধা নাম দিয়ে, ওইটা আগে ময়মনসিংহে ছিল, ময়মনসিংহ থেকে নাকি তাড়ানি খেয়ে এখানে আসছে, এখানে এসে আরেক জুলাই যোদ্ধা নতুন ধারার শান্তা বলে একজন আছেন, ওনারে গিয়ে একজন নারী ওনাকে চড় মেরে দিয়েছে। তো এরা ভাবছে এটা এখন ইউনুসের যুগ, ইউনুসের যুগে সাধারণত নারীদেরকে গালি দেওয়া, মারা, এগুলা বৈধ একটা ব্যাপার ছিল। তো ওই মহিলা আবার পরের দিন আবার এর দেখলাম পিঠায় শুয়ে ফেলাইছে রাস্তার মধ্যে। তো শুয়েছিস ভালো কথা, কিন্তু ওই মহিলা নিজে আহত হচ্ছে। আবার তুই বাবা সরকারি হসপিটালে গেছে কেন? সরকারি হসপিটালে গেছে, এ আবার তার সন্ত্রাসীদেরকে নিয়ে গিয়ে আবার এদেরকে মারছে, এবং অবভিয়াসলি শেষ পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজা, সরি এই তারেক রহমানের পুলিশ এসে ওই মহিলাকে ধরে নিয়ে গেছে, গিয়ে এখন গ্রেফতার আছে। প্রিয় দর্শক, ফান যতই করে না কেন, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের অবস্থা এখন এইরকমই একটা বিশৃঙ্খল, বিচ্ছিন্ন, বিশ্রী অবস্থা আছে। তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ আপনারা কে কি পান না পান জানি না, আমরা যারা প্রবাসে আছি আমরা যেহেতু ভালো পাই, আপনাদের এই ব্যথা, এই কষ্টটা আমরা ফেসবুকে স্ক্রল করে দেখা ছাড়া এর বাইরে বুঝতে পারবো না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে জঙ্গিপনা, এই যে উন্মাদনা, এই যে অযোগ্যতা, এই যে অদক্ষতা, এই যে একটা ইংরেজি প্রেস রিলিজ 9 বার কারেক্ট করা, এই যে রাষ্ট্রদূতদের পালিয়ে যাওয়ার অবস্থা, এইভাবে একটা দেশ চলতে পারে না। এবং এইভাবে একটা দেশ চলতে পারে না বলে এই যে সো কোল্ড জুলাই নিয়ে টানাটানি, ও এখন তো আবার জুলাইয়ের মেটিকুলাস না, এখন আরেকটা কি একটা বাড়িছে, তারেক রহমান নিজে হয়ে গেছে জুলাইয়ের ঘোষক, সম্ভবত জুলাইয়ের ঘোষক হয়েছেন তারেক রহমান। এখন উল্টা দিকে আবার জামাতের আছে নাহিদ ইসলাম। এই যে একটা তাণ্ডব চলছে, এই তাণ্ডবটা সুখে শান্তিতে থাকলে দেখতে মজা লাগে, কিন্তু আসলে সুখে শান্তিতে আমরা কেউ নাই। আমি এই বিদ্যুৎ এগুলোর কথার বাইরেও যেটা বলতে চাচ্ছি, আপনারা দেখবেন যে লেখাপড়ার অবস্থা খুব খারাপ। দেখলাম মাত্র একটা শিশুরা মিলে হেড স্যারের মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছে। তারপরে ধরেন আমি ডেইলি স্টারে গত পরশু দিন একটা খবর দেখলাম, বা এর আগের দিন সম্ভবত, বাংলাদেশে শুধু আশুলিয়া গাজীপুর বেল্টে যে পরিমাণ কারখানা বন্ধ হয়েছে গত 2 বছরে, 1.5 লক্ষ শ্রমিক বেকার হয়েছেন। 1.5 লক্ষ, মানে 168টা না 70টা কারখানার একটা হিসাব দিয়েছে ডেইলি স্টার, এবং সেটা যদি সত্যি হয়ে থাকে 1000 করেও যদি আমরা এক একটা, মানে ওই ফ্যাক্টরিগুলো অনেক বড় হয়, 3-4 হাজার শ্রমিকও থাকে, আমি গড়ে 1000 করে ধরলে 1.5 লক্ষ শ্রমিকের ওইখানের মধ্যে চাকরি নাই, এরা চাকরি পাচ্ছেন না, এরা গ্রামে ফিরে যাচ্ছেন। এই যে কর্মসংস্থানের অভাব তৈরি হচ্ছে, এটা সমাজে একটা বিরাট অশান্তি, অস্থিরতা তৈরি করবে। কেন তৈরি করবে? কারণ হচ্ছে মানুষ তো বেকার, মানুষকে তো তার পরিবারকে খাইয়ে পুড়িয়ে বাঁচতে হবে। এরা যখন কাজ পাবে না, শুধু এদের কথা বলছে না, মানে যে কোনো মানুষ যখন কাজ পাবে না, তখন বিভিন্ন ধরনের অপরাধ বাড়তে থাকবে, অশান্তি বাড়তে থাকবে সমাজে। এগুলো অ্যাড্রেস করা দরকার। এগুলো অ্যাড্রেস না করে আপনারা যেভাবে এই তামাশার মধ্য দিয়ে দেশটাকে নিয়ে যাচ্ছেন, তামাশার মধ্যে আছেন, এই তামাশা এখন একটা গুছিয়ে একটা জায়গায় নিয়ে আসেন। আমরা দেখলাম যে জুলাই জাদুঘর যেটা করা হয়েছে, এটা খুব সম্ভবত 43 থেকে 45 বিঘা জায়গার উপরে করা হয়েছে। আমি অনুরোধ করব সরকার এরকম আরেকটা জুলাই চিড়িয়াখানা করেন, এবং এই যে ডিস্টার্বিং এলিমেন্ট সমাজে যারা আছে, ডিস্টার্বিং যেগুলা, এই যে জুলাই নাম করে যে কোনো জিনিস, আমি একটা ভিডিও দেখলাম রিক্সা চুরি করছে, মারতে গেছে, কয় আমি জুলাই যোদ্ধা। তো এইগুলাকে, তারপরে ধর কবরের টাকা খেয়ে ফেলতেছে, জুলাই জাদুঘরের টিকিটের টাকা খেয়ে ফেলতেছে, এই যে লেভেলের খাওয়াই লোকজন, এগুলোর এক জায়গায় রাখেন, সরকারি পয়সায় খাওয়ান, আমরা টিকিট দিয়ে দেখতে যাবো। আবার আপনারা ওইখানেও কিন্তু ইনকাম করতে পারবেন। 50 টাকার টিকিট 30 টাকা নেন, 30 টাকার টিকিট দিয়ে 50 টাকা নেন, উই ডোন্ট মাইন্ড। কিন্তু প্লিজ দেশটাকে একটু গুছিয়ে সিস্টেমেটিক হতে চালানোর চেষ্টা করেন। যদি সেটা না করেন, রাজনীতিতে আপনাদের কি হবে, পরিণতি হবে, এটা নিয়ে আমরা সাধারণ মানুষ খুব একটা ভাবি না। যে ছোটবেলা থেকে তৈরি হওয়া একটা ডাকাত, একটা বাটপার, একটা মিথ্যাবাদী কিভাবে থরে 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 মিথ্যা দিয়ে বাংলাদেশ জাতিকে প্রতারিত করেছে, এবং এই প্রতারণা মিথ্যার সাথে জড়িত হয়েছিল মোটামুটি ইউনূসের পক্ষে যত সাইবার সন্ত্রাসী ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, অর্থাৎ ইউনূসের ক্ষমতায় আসা 2024-এর জঙ্গি উত্থানকে সফল করার ক্ষেত্রে যেসব সাইবার সন্ত্রাসী কাজ করেছিল, সেই পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, এবং সাথে ছিল জাহেদ,
আরো কম পরিচিত ওই যে গোলাম, যে নিউ ইয়র্কে ওয়াশিংটনে ইউনুস যাকে চাকরি দিয়েছে, এরা কিন্তু তখন এটা নিয়ে একটা উন্মাদনা তৈরি করেছিল। এবং আরো একটা জিনিস দেখবেন, ইউনুস কিন্তু প্রত্যেক জায়গায় মিথ্যা কথা বলেছে। জাতিসংঘে গিয়েছিল সে সেই বছর সেপ্টেম্বরে 2024-এর। জাতিসংঘে যাওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন বারান্দায় ইউনুসের কাঁধে একটা হাত রেখে একটা ছবি তুলেছে ইউনুস, সেটাকে তারা এই শফিক ডাস্টবিন সহ সবাই এটাকে প্রচার করেছিল যে বাইডেনের সাথে বড় একটা মিটিং হয়েছে ইউনুসের। আমাদের অত্যন্ত দুঃখ লাগে 2024-এর যদি আমরা ঘটনা প্রবাহ দেখি, তার মধ্যে সবচেয়ে বড় ছিল আপনার প্রতারণা। সেই প্রতারণাগুলা কিন্তু এখনো চলছে। আপনি দেখবেন যে এই যে গোলাম নামে যে ছেলেটা ওয়াশিংটন থেকে এখন ভিডিও করে, কেউ প্রশ্ন করে না যে সে সরকারি চাকরি করে এইভাবে ভিডিও করতে পারে কিনা। যা হোক, আমাদেরকে পথ দেখিয়ে যাচ্ছে, তারেক রহমানও পথ দেখিয়ে যাচ্ছেন যে উনি কিন্তু অনেক দলীয় লোক, যেসব জায়গায় আগে প্রশাসনের লোক কাজ করতো, অর্থাৎ প্রশাসন বলতে আমি বুঝাচ্ছি সিভিল সার্ভেন্টরা কাজ করতো, সরকারি কর্মচারী কাজ করতো, সেখানে তারেক রহমান সাহেব দলীয় লোক নিয়োগ দিচ্ছেন। একই সূত্র ধরে এই গোলাম কিন্তু তারেক রহমান সাহেবের বিভিন্ন জায়গায় ওনাকে ডিফেন্ড করে ভিডিও করছে, যেটা আসলে তার কাজের মধ্যে পড়ে না, বা অন্তত সরকারি চাকরি করে যেটা করা যায় না। অবশ্য সে বলবে আমি তো কন্ট্রাক্টে আছি। যা কন্ট্রাক্টে থাকলেও এগুলা করা যায় না, অতীতে কিন্তু আমরা কখনো দেখিনি। যা করুক না করুক সেটা আমি বড় হিসাবে দেখছি না। প্রথম এটুকুন দেখছি যে আমরা কিন্তু রাস্তাটা দেখছি। দ্বিতীয় হলো যে প্রতারণা। এই গোলাম কিংবা জাহেদ যারা যারা তখন এই মিথ্যা কথাটা সাজিয়েছিল যে নরেন্দ্র মোদী তাকে ফোন করে স্বাগত জানিয়েছে, ঘটনাটা ছিল কিন্তু উল্টো। অবশ্যই আবারও বলছি ছোট, কিন্তু দেখেন প্রতারণা কিভাবে জাতিকে ছোট ব্যাপারে বড় ব্যাপারে মিথ্যা প্রতারণা, মিথ্যা প্রতারণা, মিথ্যা প্রতারণা। মিথ্যা কথাই বোধহয় এদের ছিল যে একটা আপনার বেঁচে থাকার, এদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র অস্ত্র, সেটা তারা প্রয়োগ করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ না একটুও রাগ করেনি, এত মিথ্যা বলেছে, তারা এটাকে মেনে নিয়েছে। এবং মেনে নিতে নিতে তারা আজকে 2024 সালে শেখ হাসিনার সময় তার পকেটে যে 100 টাকা ছিল, আজকে সেটা কিন্তু তার পকেটে 40 টাকা হিসাবে ধরা দিয়েছে। আমি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেয়া পাবলিক বা মিডিয়া স্টেটমেন্ট থেকে অনেকগুলো তথ্য আমি নিজেইও তুলে ধরেছি, অনেকেও তুলে ধরেছেন যে কিভাবে বাংলাদেশটাকে এই 2024-এর জঙ্গি উত্থান দরিদ্র বানিয়ে ফেলেছে। আরেকটা ঘটনা একইভাবে আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে দেখলাম মাহমুদুর রহমান মান্নার সাথে একটা ইন্টারভিউ দিয়ে আর্মি বা ওয়াকার বাহিনী কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেল সেটা বর্ণনা করেছে। এই নিয়ে আমি একটা পৃথক ভিডিও করেছি, বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি। সেই ভিডিওটা এরপরে আপলোড হবে, ওইটা একটু এডিট করা হচ্ছে। আমি যেটা করি, আমি দিনে 3-4 বার কিন্তু এই বক্তব্য দেই ইউটিউবে আপনাদের জন্য, আপনারা সহ্য করেন, শোনেন। কিছু কিছু ভিডিও আমরা একটু এডিট করে, অর্থাৎ যাতে আরেকটু ভালো দেখায় সেটা করি, আর কিছু এরকম সরাসরি লাইভে আমরা ছেড়ে দিচ্ছি। সে এডিট করা ভিডিওতে আমি কিন্তু একটা, বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী বা সামরিক বাহিনীগুলোর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছি। আমি মনে করি যে মেহেরবানি করে সামরিক বাহিনীর প্রতিটা সদস্য সেটা শুনবেন। সেখানে আমি ওই প্রশ্নটার উত্তর সুরাহা করেছি যে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর কাজ কি, বাংলাদেশের একটা বড় জনগণের একটা বড় অংশ তো এই প্রশ্নটা করে। সেই প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আমি ওই ভিডিওটা করেছি। এখানে সাখাওয়াতের ওই কথাটায় আসি। সাখাওয়াত কয়েকটা কথা বলেছে। একটা কথা বলেছে যে সেনাবাহিনী বিডিআর হত্যার প্রতিশোধ নিয়েছে 2024-এ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গিয়ে। আচ্ছা, 2024-এর সেই 2009 সালের বিডিআর হত্যার প্রতিশোধ সেনাবাহিনী 2024-এ নিল। কেন নিল? বিডিআর হত্যার জন্য কি বিডিআর এর যে সেনাবাহিনীর বা সেনাবাহিনীর অফিসারদের হত্যাকাণ্ড ঘটেছে সেটার জন্য কি সামরিক মানে শেখ হাসিনার সরকার দায়ী ছিল তখন? আসলে বাস্তবতা কি বলে? মাত্র 1 মাস, মানে জানুয়ারিতে শপথ নিয়ে একটা সরকার ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর অফিসারগুলোকে মেরে ফেলবে ষড়যন্ত্র করে?
এটা কি বিশ্বাসযোগ্য? এই প্রশ্নটা কিন্তু কেউ করছে না। আমি বিডিআর এর ওই হত্যাকাণ্ডে অবশ্য অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এই ঘটনাটা কেন ঘটেছে এটা আমি নিজে কিন্তু অনেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং ওই হত্যাকাণ্ডে নিহত হয়েছেন এমন একজন অফিসারের নিকটাত্মীয়, মানে পরিবারের আর কি, পরিবারের একজন মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম, যিনি আবার একই সাথে সরকারের একটা অত্যন্ত দায়িত্বশীল পদে ছিলেন, যে এটা কেন হয়েছিল। যত তদন্ত বেরিয়েছে সেখানে কিন্তু মূল ফোকাসটা ছিল যে সৈনিকদের অফিসার কর্তৃক ডিপ্রাইভ করা নানানভাবে, সেখানে ডাল ভাত কর্মসূচি ছিল, অনেক কিছু ছিল। কিন্তু এই যে এত কথা সাখাওয়াতটা বলেন, মূল জিনিসটা যদি সত্যিকার অর্থে খতিয়ে না দেখা হয়, হয়তো আরো অনেক কারণ থাকতে পারে, কিন্তু এই যে সরকারি কর্মচারী হিসাবে বা সামরিক বাহিনী, যে কোনো বাহিনীতে যে অফিসার হলেই যে রাজা শ্রেণী, নিচের লোকগুলো যে প্রজা শ্রেণী, এটা কিন্তু বাংলাদেশের সিভিল সার্ভিসের অনেক জায়গায় কিন্তু প্রকট এই অনুভবটা। এখন বিডিআর এর হাতে অস্ত্র ছিল, অনেকের হাতে অস্ত্র থাকে না, কিছু করতে পারে না। এই জায়গাটা কিন্তু প্রতিষ্ঠানগুলোকে সবসময় নজর দেওয়া উচিত। যাই হোক, এটা আজকের বক্তব্যের অংশ না। বক্তব্যের অংশ হলো যে সামরিক বাহিনীর সদস্যদের এগুলো কারা বুঝিয়েছে? শেখ হাসিনা সরকার তো সেই ব্যবস্থা নেন নাই। 2009 সালের পর থেকে লাগাতার কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চলেছিল। সেই ভারতের কাছে দেশ বিক্রি এবং বিডিআর হত্যাকাণ্ড ঘটনা, এগুলো কিন্তু সাইবার সন্ত্রাসীরা পুরোপুরি বলে যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার সেই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিসের প্রতিশোধ নিতে? নানান প্রতিশোধের কথা বলে। সেই প্রতিশোধটা কি এটাও স্পষ্ট না। সেটা কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা এতগুলো অফিসার মেরে ফেলেছিলেন? ক্ষমতায় এসে এটা সম্ভব? মানে আরেকটা বলা হয় যে ইন্ডিয়ার সাথে যাতে আর কোনোদিন সেনাবাহিনী মাথা তুলে না দাঁড়াতে পারে। আচ্ছা, ওই 57 জন অফিসার বেঁচে থাকলে কি সেনাবাহিনী ইন্ডিয়ার সাথে মাথা তুলে দাঁড়াতে পারতো? বা সেনাবাহিনীকে কি ইন্ডিয়ার সাথে যুদ্ধই করতে হবে? আমি আমার অন্য ভিডিওতে এই নিয়ে বিস্তারিত বলেছি। এইখানে আসলে সেটা শুধু এটাই বলি যে আমাদের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে বা করতে যাবে কেন, বা তাদের লেজিটিমেসি এটার উপরই প্রতিষ্ঠিত করতে হবে কেন যে তারা ভারতের সাথে যুদ্ধ করবে? এটা কি কোনো প্রজ্ঞার কথা? এটা কি কোনো আসলে বাস্তব ভিত্তিক? আরেকটা যুদ্ধ লেগে গেলে আমাদের সেনাবাহিনী যদি অনেক ক্ষমতাশালী হয়, তা আমাদের রাষ্ট্রের অনেক ক্ষতি হবে না? এই যুদ্ধ যদি পরিহারযোগ্য হয়, তাহলে লাগাতার কেন সেই যুদ্ধের পেছনে লেগে থাকতে হবে? এটা কিন্তু বাংলাদেশের যে 2-2.5 কোটি জঙ্গি আছে, তাদের ধারণা, মানে তাদের মনস্তত্ত্ব কিন্তু সেনাবাহিনী গ্রহণ করেছে যে ভারতের সাথে যুদ্ধ করতে হবে। অনেক তত্ত্ব আছে, 2 সপ্তাহ যুদ্ধ করে টিকে থাকবে, তারপর জাতিসংঘ বা অন্য দেশগুলো এসে এই যুদ্ধ থামাবে। আমি সেনাবাহিনীর সদস্যদের অন্য জায়গায় প্রশ্ন করেছি, এখানেও করছি, যে এই যে তত্ত্বগুলো বা এই নীতিগুলো আপনারা বিশ্বাস করেন, এর চেয়ে কি উন্নততর কোনো নীতি আপনারা খুঁজে পান না আপনাদের গ্রহণযোগ্যতা বা সমাজে, রাষ্ট্রে আপনাদের অপরিহার্যতা প্রমাণের জন্য? আমি আবারও বলছি, এই ভিডিওতে আমি সেখানে দীর্ঘ কথা বলছি না। আমি অন্য একটা ভিডিওতে বলেছি, আশা করি আপনারা শুনবেন। এখন সাখাওয়াতে চলে আসি। এই যে 2 জন উপদেষ্টা, দস্যু ইউনূসের 2 জন উপদেষ্টার নাম বললাম, একজন তৌহিদ হোসেন, একটা সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেনকে আমরা কিন্তু মাঝে মধ্যে ভাবি যে উনিও হয়তো একটু বিবেকবান আছেন, মাঝে মধ্যে বিবেকের কথাও বলেন। আসলে বোঝা যায় যে এই সাখাওয়াত হোসেনও, তার সম্পর্কে তো অনেক কথা বের হয়েছে যে চট্টগ্রাম বন্দরে তার ছেলে দুর্নীতি করছে, এগুলো আমরা কিন্তু শুনেছি। আসলে এই লোকটা এই 2024-এর জঙ্গি উত্থানের কিন্তু ব্যাপক সুবিধাভোগী এবং দুর্নীতিতে জড়িয়ে আকণ্ঠ, মানে টাকা পয়সা কামিয়েছে, এটাই এখন মনে হয়। বিশেষ করে ছেলে মেয়ে, মানে যে যাকে দিয়ে তো মানে কামাইতে পারে। এই জন্য এদের মুখ থেকে আসলে আর একটা কথা হলো যে সাখাওয়াত তো একটা পাকিস্তানি সেকুলার হলে আসলে সত্য শেখা যায় না, যুক্তি শেখা যায় না। সেই তুলনায় কিন্তু তৌহিদ হোসেনকে আমরা দেখছি যে উনি এখন পর্যন্ত অতিরঞ্জিত কিছু করছেন না, সত্য কথাগুলো প্রকাশ করছেন। ভবিষ্যতে কিন্তু এই সত্যগুলো আমাদের সত্যের মালা গাঁথতে হবে। ইউনূসের মতো দস্যুকে আমাদের তার চরিত্র জাতির সামনে উন্মোচন করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোর জন্য, যাতে ভবিষ্যৎ প্রজন্মগুলো কোনোভাবে আর সমাজে এইরকম ইউনূসের জায়গা তৈরি করে না দেয়। শেখ হাসিনা হয়তো ইউনূসের সাথে পারতেন না,
অর্থাৎ 2024-এর আগে শেখ হাসিনা ইউনূস সম্পর্কে অনেক সত্য কথা বলেছিলেন। ইউনূস কিভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, হিলারি এবং বিল ক্লিনটনকে নিয়ে কিভাবে বিশ্বব্যাংকে পদ্মা সেতুর কাছ থেকে সরিয়েছে, এগুলো আজ দিবালোকের মতো পরিষ্কার। ইউনূস কিভাবে তার সাম্রাজ্য গড়ে তুলেছে, এইটাও কিন্তু অর্থনৈতিক সাম্রাজ্য, এটাও কিন্তু আজকে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমিনুল হক পলাশের সে বই তো আপনারা দেখেছেন, সেটা হয়তো সবাই, আমরা এখনো, আমিও হাতে পাইনি, বইটা পাওয়ার জন্য আমিও অপেক্ষা করছি। ইউনূসের প্রতারণা আমরা কিন্তু সবাই দেখেছি, এবং আমার বক্তব্যটা হলো যে ইউনূসকে শেখ হাসিনা আসলে কোনোদিন 2024-এর আগে এই এত বড় দানব এবং দৈত্যকে শেখ হাসিনার ক্ষমতা ছিল না পরাজিত করার। কিন্তু 24-এর জঙ্গি উত্থান দেখেন সারা বাংলাদেশের সামনে ইউনূসকে কিন্তু উন্মুক্ত করে ফেলেছে, এবং ইউনূস কিন্তু ন্যাচারালি, শেখ হাসিনা যে বলেন ন্যাচারালি যে একটা শুদ্ধ অভিযান চলে, সেই মানে প্রাকৃতিক শুদ্ধিকরণের মাধ্যমে ইউনূস আজকে বাংলাদেশের জাতির সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তৌহিদ হোসেনরা যত বেশি সত্য প্রকাশ করবেন ভবিষ্যতে তাদের জন্য হয়তো সেটা তত মঙ্গল হবে, এবং আমাদের ইউনূস সম্পর্কে আমরা যা যা জানি না মেহেরবানি করে সবাই জানাবেন। এখন এত বড় প্রতারককে তারেক রহমান রাষ্ট্রপতি বানাবে কি বানাবে না, আমার ধারণা তারেক রহমানের উপর যদি কোনো চাপ থেকেও থাকে, এটা কিন্তু একটা বড় ধরনের ডিলেমা হয়ে থাকলো তারেক রহমানের সামনে। আর এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা, বেশি কথা বলার প্রয়োজন নাই, দুটো গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং শেখ হাসিনার গতকালকের বা ওই তার যে দিল্লিতে যে বক্তব্য দেয়া হয়েছে আপনারা জানেন, এর মধ্যে এটা প্রায় 50 কোটি মানুষ দেখেছে। চিন্তা করেন, এই 50 কোটি মানুষ তো সব শেখ হাসিনার সমর্থক না, কিন্তু শেখ হাসিনা যে সারা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মানুষের অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে সারা পৃথিবীতে, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় যে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু। এই গুরুত্বটা এসছে কিন্তু শেখ হাসিনা যেহেতু ইতিহাসের পক্ষে ছিলেন, তিনি বাংলাদেশের একমাত্র ত্রাণকর্তাই না, ইতিহাস এবং সভ্যতা এই দুটার পক্ষে থাকাতে আজকে দেখেন শেখ হাসিনা অলমোস্ট 2 বছর কিন্তু উনি সীমিত জীবন যাপন করে, ওনার পাবলিক লাইফ মানে পাবলিক ডোমেনে উনি ততটা ছিলেন না, কিন্তু তিনি কিন্তু যে আছেন, তিনি অন্তরালে থেকেও যে তার প্রতি কত মানুষ তাকিয়ে আছে, শত্রু এবং মিত্র দুটো পক্ষই, সেটা কিন্তু প্রমাণ হলো। এবং আমাদের সবাইকে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে। এবং আপনারা জানেন যে তারেক রহমানের সরকার কিন্তু কোনোভাবে অর্থনীতির উন্নতি করতে পারবে না, পারছেও না। বাংলাদেশের মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে, এরা দ্রুত দরিদ্র হবে। যত দেরিতে শেখ হাসিনাকে ডাকবে তারা দরিদ্রতর থেকে দরিদ্রতম হতে থাকবে। এটা আমাদের জন্য, বিশেষ করে শেখ হাসিনা সৈনিকদের জন্য একটা মধুর সিচুয়েশন না? বলুন না, নিজেকে প্রশ্ন করে দেখুন। এইটা চিন্তা করে সবাই ধৈর্য ধারণ করুন। আসলে আমাদের সামনে সুদিন আসছে, কারণ আমি যতটা বুঝি বাংলাদেশের মানুষকে, তারা সবকিছু, তারা জঙ্গি প্রেমী সবকিছু, কিন্তু ক্ষুধার ব্যাপারে তারা অধৈর্য। এবং ক্ষুধাটা যে সমাজের সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা বা দুর্বৃত্ত শ্রেণী, দুর্নীতিবাজদের কারণে তারা ক্ষুধা তাদের নিত্যসঙ্গী হয়ে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারেন। ওই জায়গায় হলো তারা প্রতিবাদ করবেন, এবং বাংলাদেশের অন্যান্য সরকারগুলোর সাথে বা সরকার প্রধানদের সাথে শেখ হাসিনার একটা তুলনামূলক চিত্র তারা মনে মনে আঁকবেন।